সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। এটি রমজানে আপনাদের সাথে আমার প্রথম অনুষ্ঠান, কাজেই রমজানের শুভেচ্ছা এবং মায়ের রমজানের শুভেচ্ছা, পবিত্র শুভেচ্ছা সবাইকে জানিয়ে শুরু করছি। আশা করছি আপনাদের রমজান ভালো যাচ্ছে। আজকে এই অনুষ্ঠান যখন আমরা করছি তখন আজ ফ্রাইডে, সপ্তাহের শেষ দিন। বড় অনেক কিছু ঘটে গেছে। মিশিগান কনজিউমার রিপোর্টের যে সেন্টিমেন্ট রিপোর্ট সেটি বেরিয়েছে বুধবারে। তার চেয়ে ইম্পর্টেন্ট আজ সকালে দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ অবৈধ এবং তারা এটি অবৈধ ঘোষণা করেছেন। এখন কোথায় যাবো আমরা এখান থেকে সেটি দেখার বিষয়। আরেকটি হচ্ছে পিসিই, পার্সোনাল কনসামশন এক্সপেন্ডিচার, পিসিই যেটি আছে সেটি বের হয়েছে, সেই রিপোর্ট, এবং সেই রিপোর্টে আমি কিছু অংশ তুলে ধরবো। মজার ব্যাপার হচ্ছে পিসিটা ফেডারেল রিজার্ভের সবচেয়ে জনপ্রিয় মাপকাঠি। তারা এটি দিয়ে বলেন যে ইনফ্লেশন আসলে কোন দিকে যাচ্ছে। তার কারণ এটা বলে ভোক্তার বিহেভিয়ার, আপনি আমি ব্যবহারটা কেমন করছি, হাউ ডু উই বিহেভ, আমাদের খরচ যখন আসতেছে, ইনকাম এবং খরচের সামঞ্জস্যতা কোথায়, এটা অনেক কিছু বলে দেয়। ওকে, তাহলে চলুন তাহলে শুরু করি। অনেক কিছু আছে আজকে। মেজর সেটব্যাক যেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সবচেয়ে বড় যে সেটব্যাক, দুর্ঘটনা আপনি বলতে পারেন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ইকোনমিক এজেন্ডা। কোর্ট রুল করেছে যে he could not invoke International Emergency Power Act of 1977, যেটির মাধ্যমে উনি ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট 1977 সালের, যার মাধ্যমে উনি যত আমদানি পণ্য আছে তার উপর ট্যারিফ বসিয়েছিলেন, রেসিপ্রোকাল ট্যারিফ, যত কিছু আছে। এটি সুপ্রিম কোর্ট আজকে সিদ্ধান্ত নিয়েছে। 6-3 ডিসিশন, সিগনিফিকেন্ট ইমপ্লিকেশন, খুব তাৎপর্যপূর্ণ ইমপ্লিকেশন আছে এটা আমেরিকার অর্থনীতি এবং কনজিউমারের উপরে, এবং আমি মনে করি পজিটিভ। যদি কিছু হয়ে থাকে সেটি হবে পজিটিভ। তার কারণটা কি? ফেডারেল গভর্নমেন্ট, আপনি জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের যত কর্নার স্টোন আছে, তা মাইল স্টোন আছে, যেই ফলোগুলি উনি করেছেন তার মধ্যে ট্যারিফ একটি অন্যতম, যেটি উনি লিবারেশন ডে ফেব্রুয়ারি 2 করেছিলেন 2025 সালে। বিরাট, তারপর একটি বিরাট প্রভাব পড়েছে। সো সেই 2025-এ ফেডারেল গভর্নমেন্ট, আমেরিকার গভর্নমেন্ট কালেক্ট করেছেন, আর্ন করেছেন $200 বিলিয়ন ট্যারিফ থেকে। ওকে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এই ডিসিশনের আগ পর্যন্ত দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলছেন, তারা বলে আসছিলেন বিফোর দিস ডিসিশন, যে অ্যাডমিনিস্ট্রেশন স্যার যে তারা যদি এই কেসটা লুজ করেন, হেরে যান, তাহলে গভর্নমেন্টকে কি করতে হবে, ইউএস গভর্নমেন্টকে, তারা যে ট্রেড ডিল করেছেন বিভিন্ন দেশের সাথে সেটাকে শেষ করে দিতে হবে, আনওয়াইন্ডিং দোজ ডিলস। ওকে, যাদের সাথে ডিল হয়ে গেছে আদার কান্ট্রিজ, এবং পটেনশিয়ালি হয়তো যেই ট্যারিফ তারা কালেক্ট করেছেন সেটি তাদেরকে ফেরত দিতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে ট্যারিফ কিন্তু কোনো বিদেশি দেশ দেয় না, এইটা দেয় এখানকার মানুষ। অর্থাৎ আপনি যখন আমদানি করেছি কোনো পণ্য, আমি আসলে দিয়েছি, সো এখন আমি যেই ট্যারিফটি দিয়েছি সেটাই ফেরত পাবো, এরকম একটি ব্যাপার। ইটস আ ম্যাস। এটা কোথা থেকে কোথায় যাবে এটা এখন দেখার বিষয়। কিন্তু ভালো আমার কাছে যতদূর মনে হচ্ছে, ইট উইল হ্যাভ এই রিয়েলি পজিটিভ ইম্প্যাক্ট, একটি ভালো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে ইউএস ইকোনমিতে। কিন্তু এখন দেখা যাক ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটির জন্য অ্যাপিল করবেন কিনা, এটিকে আরও টেনে নেবেন কিনা। বাট ইটস আ মেজর সেটব্যাক ফর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেজর চেঞ্জ ফর ইউএস ইকোনমি। অর্থনীতির কথা যখন বলছি তখন আরেকটি রিপোর্ট বেরিয়েছে, গত বছর শেষ কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারের জিডিপি রিপোর্ট বেরিয়েছে। বলছে যে আমেরিকার অর্থনীতি মন্থর হয়ে এসেছে, যত দিন গেছে 25 সালে ততই মন্থর হয়ে এসেছে, এবং ইট শার্পলি এন্ডেড, মানে যতটা স্লো হওয়া উচিত তার চেয়েও বেশি স্লো হয়ে খুব ঝটিকা ব্যাপারে হঠাৎ করে থেমে গেছে 2025 সালে। ইটস এ ভলাটাইল ইয়ার, খুব উঠানামার মানে বছর ছিল। এবং কনজিউমার স্পেন্ডিং এবং এআই ইনভেস্টমেন্ট একসাথে, মানুষের খরচও বেড়েছে এবং ইনভেস্টমেন্ট এআইতে প্রচুর পরিমাণ হয়েছে, যার কারণে যেই পরিমাণ স্লো হয়েছে সেই পরিমাণ স্লোটা আমরা দেখতে পাইনি। কারণ এই দুটো জায়গায় সাধারণ মানুষ, আমি খরচ করেছি, এআই এর ইনভেস্টমেন্ট হয়েছে, গ্রোথটা একটা সামঞ্জস্যে চলে এসেছে। সো তারা যেটি বলছেন যে কনজিউমার স্পেন্ডিং অ্যান্ড এআই ইনভেস্টমেন্ট বুম হেল্প কিপ গ্রোথ অন ট্র্যাক, যে প্রবৃদ্ধিটা ছিল এই দুটি কারণে অন ট্র্যাকে ছিল, ডিসপাইট ট্যারিফ থাকা সত্ত্বেও, কারণ ট্যারিফ সবকিছু থামিয়ে দিয়েছিল।
অনিশ্চিত এবং লংগেস্ট গভর্নমেন্ট শাটডাউন, এটি আরেকটি কারণ। জিডিপি কম এসেছে শেষ লাস্ট কোয়ার্টারে 2025। নাও তারা বলছেন জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাডজাস্টেড, দিজ আর অল ফ্রম টুডে, আজকের সবকিছু কিন্তু আজকের। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাডজাস্টেড ফর ইনফ্লেশন, মনে রাখবেন প্রবৃদ্ধি হয়েছে 1.4%, অর্থাৎ প্রবৃদ্ধি কমে এসেছে। কেন? গতবার এটি ছিল 2.5% প্রবৃদ্ধির হার, উইচ ইজ ভেরি গুড। এটি এখন 1.4% রেট। দ্য ফাইনাল 3 মান্থস, গত বছরের শেষ 3 মাসের এটি হচ্ছে। জানাচ্ছে কে? কমার্স ডিপার্টমেন্ট আজ সকালে 8:30 সময় এটি তারা ছেড়েছেন। তাদের আশা ছিল যে প্রবৃদ্ধির হার, জিডিপির প্রবৃদ্ধির হার 4.4% হবে, কারণ সেটি ছিল গত বছর থার্ড কোয়ার্টারে জিডিপি, আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন 4.4% থার্ড কোয়ার্টার। তারও এটি আরো ভালো হতো। তারও আরেকটি কারণ ছিল, তখন একটি লম্বা শাটডাউন চলছিল। সো আজকের বড় বড় হেডলাইন আপনাদের দিলাম, এটির বিশ্লেষণ খুব প্রয়োজন, হয়তো সামনে আগামী সপ্তাহে করব, কিন্তু আজকের অনুষ্ঠানে বেশ কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করব যেটি আপনাদের জন্য খুব দরকার পড়বে, আমাদের সবার জন্য জানা দরকার পড়বে। আজকের প্রোগ্রামে ডিসকাসে অর্থনৈতিক, এখন আমরা জানলাম পিসি রিপোর্ট বেরিয়েছে, ট্যারিফ শাটডাউন হয়ে ট্যারিফ থামিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে এটা অন্যায়। এটি একটি বড় ব্যাপার। অর্থনীতিতে আমরা কোথায় যাচ্ছি, ওকে, এবং ইমিগ্রেশনের ব্যাপক কয়েকটি পরিবর্তন এসেছে যেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো আই ওয়ান্ট টু ডিসকাস দ্য ইকোনমিক সিচুয়েশন সো দ্যাট দেয়ার উইল বি আ ফিউয়ার সারপ্রাইজ, কারণ এত কিছু ঘটছে যাতে আপনারা আমরা সবাই হঠাৎ করে আবার সারপ্রাইজ না হয়ে যাই, স্পেশালি যদি আপনি ইনভেস্টর হয়ে থাকেন। সো আজকের প্রোগ্রামে আমি এই কম্বিনেশন করবো দ্য ট্রুথ অ্যান্ড ন্যারেটিভ, যেটা ঘটছে সত্য, যে ন্যারেটিভ, যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে। সো ট্রুথ অলসো অ্যান্ড দ্য ন্যারেটিভ। তার কারণ হচ্ছে, ইম্যাজিন করুন আপনি হয়তো জানেন যে যত রকম ব্যাখ্যা আসছে, আমরা বিভিন্ন কথা শুনছি, দ্য ন্যারেটিভ। ফর এক্সাম্পল, দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছেন যে তারা শুধুমাত্র ক্রিমিনাল ইমিগ্রেন্টকে ধরে পাঠিয়ে দিচ্ছেন, দিস ইজ দ্য ন্যারেটিভ, বাট আমরা জানি এটি সত্য নয়। সো আপনি জানেন যে নট অল ন্যারেটিভস আর ট্রু, বাট দ্য ফেডারেল গভর্নমেন্ট, দ্য ফেডারেল রিজার্ভ, তারা, ইন দিস কেস ফেডারেল রিজার্ভের কথা বলছি আমরা, কারণ তারা এখানে অর্থনৈতিক পলিসি আমেরিকা তারা সেট করে থাকেন, ওকে, দে মেড দেয়ার ডিসিশন বেসড অন দিস ন্যারেটিভস, নট অন ফ্যাক্টস। এবং আমার ধারণা, আমি যতটুকু বুঝতে পারছি, তারা ন্যারেটিভটা তৈরি করেছেন, এটি তারা সেল করতে যাচ্ছেন আমেরিকার সাধারণ জনগণের কাছে, আপনার আমার কাছে, টু ইউ অ্যান্ড মি। এখন আপনি এটা ক্রয় করবেন কিনা, আপনি এটা, আর ইউ গোনা অ্যাকসেপ্ট দেয়ার ন্যারেটিভ, ইউ গোনা বাই ইট অর নট, ইটস আপ টু ইউ, বাট ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা জানি ন্যারেটিভটা কি। যদি ন্যারেটিভটা জানা খুব দরকার, কতটা আনট্রু, কতটা অসত্য, সেটা পরের ব্যাপার, আপনি এটা বিচার করে নেবেন। লেটস বিগিন হিয়ার, শুরু করি এখানে। যেটি আপনি দেখছেন এখন, এটি হচ্ছে গত সপ্তাহে আমি সিপিএ, ইনফ্লেশন এবং অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখেছেন, অনেকে মন্তব্য করেছেন। সো দিস ইজ ফ্রম দ্য লাস্ট ফ্রাইডে সিপিএ ইনফ্লেশন রিপোর্ট যেটা বের হয়েছিল। রিপোর্ট বলছিল যে ইনফ্লেশনের হার যেটি আছে সেটি কমে আসছে 2.4%। আমি সন্দেহ প্রকাশ করেছিলাম গত সপ্তাহে, মনে থাকার কথা অনেকে যারা দেখে থাকেন আমার অনুষ্ঠান। সো আমার ইনিশিয়াল রিয়াকশন ছিল, ওয়াও, রিয়েলি 2.4%, এটা তো লো, দ্যাটস ভেরি লো, দ্যাটস ভেরি গুড, দ্যাটস এ নাইস ন্যারেটিভ। কেন বলছি? কারণ এটা সত্য নয়। দ্যাটস এ নাইস ন্যারেটিভ, অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি আরো ব্যাখ্যা করবো, এটার ভিতরে যাচ্ছি আমরা আরো বিস্তারিততে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ সো ইম্পর্টেন্ট। নাও সিপিই রিপোর্ট যেটি আছে, গত সপ্তাহে যেটি বেড়েছিল, আজকে বেরিয়েছে পিসিই, সিপিআই রিপোর্ট যেটি আপনারা দেখছেন। এই সিপিআই রিপোর্ট যেটি আছে, এটা বলছে যে ইনফ্লেশনও কমে আসছে, যতটা আশা করা হয়েছিল তার চেয়েও কমে আসছে। ইনফ্লেশন কেম আউট লোয়ার দেন এক্সপেক্টেড, হেল্পড বাই লোয়ার। কেন কমে এসেছে? কারণ কি, গ্যাসোলিনের প্রাইস কমেছে গত 12 মাসে, এক বছর আগের তুলনায়। গ্যাসোলিন প্রাইস ইজ ডাউন অ্যাপ্রক্সিমেটলি 8% গত বছরের তুলনায় বছর। অ্যান্ড অফকোর্স ইফ দ্য প্রাইস, যদি অয়েলের প্রাইস কমে আসে, তাহলে আপনি মনে রাখতে হবে এটা হেল্প করে অন্যান্য জিনিসের দাম অথবা মূল্য কমিয়ে আনতে, কারণ ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে হিটিং সবকিছু খরচ কমে আসে, তো যদি গ্যাসোলিনের কম খরচ কমে আসে। So if the price of oil goes down, then that helps lowering cost, not just gasoline, but diesel fuel, transportation, energy, etc., etc., etc.
এটা হচ্ছে একটা মেজর ইনপুট কস্ট, যার মাধ্যমে কস্ট বাড়ে অথবা কমে। অ্যান্ড দেন এইটি ছিল সবচেয়ে বড় হেল্প, অন্যান্য জিনিসের দাম একটু মূল্য কমে আসে ওখানে, ইন কিপিং ইনফ্লেশন। ওকে, নাও দ্য রেট অফ ইনফ্লেশন আই মেন্ট, ওকে, দ্যাট নাম্বার ডাউন, রেট অফ ইনফ্লেশন কমে আসার এটা একটা অন্যতম কারণ বলে অনেকে মনে করছেন। অফকোর্স দ্যাটস গ্রেট, খুব ভালো কথা। অ্যান্ড ওভারঅল হেডলাইন ইনফ্লেশন চলে এসেছিল কত, 2.4%। আমরা যদি দেখি 2.4%, বাট যেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি অন স্ক্রিনে, এটা হচ্ছে প্রাইস চেঞ্জেস, কোন দ্রব্য মূল্য, খাদ্য অথবা দ্রব্যর কত মূল্য কমেছে বা বেড়েছে এই বছর গত বছরের তুলনায়। সো ইয়ার ওভার ইয়ার গ্রাউন্ড বিফ বেড়েছে 16%, 16% দাম, গরুর মাংসের দাম বেড়েছে। হোম হেলথ কেয়ার ইজ আপ বাই 12%, হসপিটাল কেয়ার বেড়েছে 7%, ফিউনারাল কস্ট, মানুষ মারা গেলে যে কস্টটি হয় সেটিও বেড়ে গেছে 6%, পাবলিক ট্রানজিট বেড়েছে 5%, অ্যান্ড আই ক্যান গো অন, গো অন অ্যান্ড অন, বাট একটি জিনিস বলে রাখা উচিত, আই এম শিওর যে আপনারা এটা সব কিছুই জানেন, বিকজ আপনারাই ভুক্তভোগী, আমরা সবাই ভুক্তভোগী। উই আর নট গেটিং অ্যাওয়ে এনি রিলিফ ফ্রম ইন্স্যুরেন্স কস্ট, রাইট? গাড়ির ইন্স্যুরেন্স বলেন, হেলথ ইন্স্যুরেন্স বলেন, অন্যান্য ইন্স্যুরেন্স বলেন, কোনো রিলিফ নেই কিন্তু। হেলথ ইন্স্যুরেন্স ইজ ক্রেজি। হাউ অ্যাবাউট প্রপার্টি ট্যাক্সেস? প্রপার্টি ট্যাক্স প্রতি বছরই বাড়ছে। ওকে, সো আমি চাই যে আমার প্রপার্টি ট্যাক্স কমে আসুক। মাই প্রপার্টি ট্যাক্স ইজ ক্রেজি, আই এম শিওর আপনাদেরও অনেকের এরকম আছে। সো আপনি যদি আমাকে বলেন যে ইনফ্লেশন বেড়েছে 2.4%, দ্যাটস নট রিয়ালিটি, দ্যাটস এ ন্যারেটিভ, যেটি এখনই বললাম। হেডলাইন বলছে 2.4%, নো, আপনি এই সমস্ত জিনিস যোগ করে দেখেন অনেক বেশি ইনফ্লেশন। সো আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ন্যারেটিভ, অর উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড কেন এই ব্যাখ্যাটি আসছে আমাদের কাছে, সেটি জানা দরকার। সো দিস ইজ দ্য স্টোরি যেটি আপনারা দেখছেন। অ্যাগেন দ্যাট ইজ দে আর সেলিং, এইটি তারা আমাদের কাছে সেল করছেন, অ্যান্ড ইট ইজ আপ টু ইউ, আপনি এটা ক্রয় করবেন কি করবেন না, এই মতামত গ্রহণ করবেন কি করবেন না, ইটস আপ টু ইউ। আমরা বলে থাকি whether you gonna buy it or not, it's up to you. So here is the narrative. Federal Reserve again বলছেন যে ইনফ্লেশন কমে এসেছে, the inflation down a rate of 2%, তারা কোথায় আনতে চান 2%-এ, that's the target goal. Okay, and you know that the headline inflation, core inflation, CPI, PCE, whatever you want, it's কাছাকাছি চলে এসেছে 2.4%, but the Federal Reserve still বলছে যে CPI headline inflation, and আমি অনেক ক্লিপ দেখিয়েছি আপনাদেরকে FOMC মিটিং এর গতবার এবং তার আগের বার, তারা বলছেন তাদের ন্যারেটিভ হচ্ছে যে ইনফ্লেশন কমে আসছে, ইটস কুলিং, এবং তারা বলছেন এটি আসলে তাদের যে ফেডারেল লক্ষ্যমাত্রা আছে 2%, ইটস গেটিং ক্লোজ ডাউন টু দ্যাট 2% টার্গেট। সো হোয়াট ডাজ দ্যাট মিন? অর্থ কি? দ্যাট মিনস ইনফ্লেশন এখন যথেষ্ট কমে এসেছে, ইজ নাও লো এনাফ, এবং ফেডারেল রিজার্ভ তারা এখন বলতে পারেন, ইউ নো হোয়াট, আমরা ইনফ্লেশন কমপ্লিট করে নিয়ে এসেছি, এটা কাছাকাছি, এটা দমন করে নিয়ে এসেছি, কমিয়ে নিয়ে এসেছি, এখন আমরা ইন্টারেস্ট রেট কাটতে পারি। অ্যান্ড দ্যাটস দিস টপিক, যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। বাট আপনাকে মনে রাখতে হবে, আমরা যদি এটাকে একটু সংকুচিত করতে পারি, সো দ্যাট এটা ভালো মতো দেখা যায় V5 যখন পারবো। সো আপনার কিছুক্ষণ মধ্যে দেখে নেবেন, এটা আমরা দেখাবো কারণ এটা খুব দরকার। দ্য ফেডারেল রিজার্ভ, থ্যাংক ইউ টেকনিক্যাল টিম, দ্য ফেডারেল রিজার্ভ তারা ইন্টারেস্ট রেট কমাবেন। দ্য ফেডারেল রিজার্ভ ওয়াজ, আপনার মনে আছে অনেক সময়, দ্য ফেডারেল রিজার্ভ ওয়াজ কাটিং ইন্টারেস্ট রেট অনেক আগে, গত বছরের কথা বলছি, গতবার 3বার কমেছে। কেন? কারণ লেবার মার্কেট প্রবলেমে পড়ে গেছিল। লেবার মার্কেট এখনো প্রবলেম চলছে, বাট এটি অন্যতম একটি কারণ ছিল ইন্টারেস্ট রেট কমিয়ে আনার, যাতে তারা লেবার মার্কেটটা ঠিক করতে পারেন। দ্য মোস্ট রিসেন্ট জব রিপোর্ট যেটি আছে সেটি কি বলছে, দ্য বিজনেস ইনসাইডার সেটি বলছে এই জানুয়ারি মাসের, এবং আমি সেখানেও সন্দেহ পোষণ করেছিলাম, বলেছিলাম যে তারা বলছেন যে ইউএস ইকোনমিতে 1,30,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, স্ম্যাশিং এক্সপেকটেশন, অল এক্সপেকটেশন। অ্যান্ড দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট যেটি আছে, যে আনএমপ্লয়মেন্টের রেট, সেটি কমে এসেছে কোথায়? আমরা যদি পরবর্তীতে দেখি একটু, থ্যাংক ইউ, 4.4%, 4.6%। কোথায় ছিল? 4.6% থেকে কমে এসেছে 4.4% ইন ডিসেম্বর। And now তারা বলছেন এটা আরো কমে এসেছে 4.3% ইন জানুয়ারি। সো দ্য লেবার মার্কেট ইজ সলিড অ্যাকর্ডিং টু দেম। 1,30,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, আনএমপ্লয়মেন্ট কমে আসছে,
তার সাথে সাথে কমে আসছে কি, পিসি রিপোর্টে বলছে যে ইনফ্লেশন কমে আসছে, দের ইজ লজিক্যালি দের ইজ নো নিড টু কাট ইন্টারেস্ট রেট, কারণ ইন্টারেস্ট রেট কমানোর কোনো কারণ দেখছি না আমি। লেবার মার্কেট ডাজ নট হ্যাভ টু রেস্কিউ করার তো কোনো দরকার নেই। হাউএভার প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ তারা কি বলছেন, তারা বলছেন তারা ইন্টারেস্ট রেট কমাতে চান। বাট নাও দ্য ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, শিফটিং অর শিফট ফ্রম ফোকাসিং অন দ্য লেবার মার্কেট টু ইনফ্লেশন ইজ ভেরি লো। কারণ আমরা জানি লেবার মার্কেট কিন্তু সলিড না, কাজে তারা তাদের যে দৃষ্টিকোণটি সেটি সরিয়ে এনেছেন লেবার মার্কেটে, বলছেন ইন্টারেস্ট রেট কমাতে এখন কমানো দরকার কারণ ইনফ্লেশন কমে এসেছে। নাও উই ক্যান অ্যাফোর্ড টু কাট ইন্টারেস্ট রেট, দ্যাট যেটি তাদের ব্যাখ্যা। এই জন্য আমি বলেছি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য ন্যারেটিভ। নাও আমি আরেকটি জিনিস আপনাদেরকে এখন দেখাবো, যেটি আপনারা দেখছেন এটি যদি একটু ভালো মতো দেখা যায়। সো যেটি আপনারা দেখছেন এটি আসলে সিএমই ফেড টুল থেকে, ফেড ওয়াচ, সিএমই ফেড ওয়াচ টুল থেকে, যেটি আপনারা দেখছেন ইটস এ সম্ভাবনা বা সম্ভাব্যতা ইন্টারেস্ট রেট কমার কতখানি ইন দের আপকামিং সিএমই ফেড ওয়াচ টুলে, যেটি আপনারা দেখছেন আপকামিং মিটিং। ওকে, সো নেক্সট ফেডারেল রিজার্ভের মিটিং যেটি এটা হতে যাচ্ছে মার্চের 18 তারিখে, আগামী মাসের, যেটি মাত্র কত এখন যদি 20 তারিখ হয়ে থাকে তার মানে 4 সপ্তাহ ওয়ে, মান্থ ওয়ে। সো এটি আমাদেরকে বলছে যে 90.2% সম্ভাবনা আছে যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন সেই মিটিংয়ে, কমাবেন না। ওকে, 90.2% সম্ভাবনা ইন্টারেস্ট রেট এই মিটিংয়ে, আগামী মিটিংয়ে কমছে না। অ্যান্ড অনেস্টলি আমি এটি গতবারে বলেছি, এখনো বলছি যে আমি এগ্রি করি এবং এটি সত্য, আগামী মিটিংয়ে ইন্টারেস্ট রেট কমে। স্পেশালি জেরোম পাওয়েল, চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ এখন বর্তমানে আছেন, উনি কোনো ইন্টারেস্ট রেট কমাবেন না। স্পেশালি প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তি দেওয়ার কোনো কারণ তার নেই। অ্যান্ড দেন তার পরবর্তী যে মিটিংটি আছে সেটি হতে যাচ্ছে এপ্রিলের 29 তারিখে, উইচ ইজ 2 মাস এখনো বাকি আছে সেই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে আমরা দেখছি যে 71.5% সম্ভাবনা আছে যে দে উইল নট লোয়ার, এখানে তারা ইন্টারেস্ট রেট কমাবেন না বাই দেন। সো দ্যাটস অ্যাকচুয়ালি গোয়িং টু বি দ্য এফওএমসি মিটিংস। এই যে মিটিংটি হবে এপ্রিলে, সেই মিটিংটি হবে এফওএমসি মিটিং, এবং সেটি হবে জেরোম পাওয়েলের অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভের শেষ মিটিং। অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ট্রাম্প মোস্ট লাইকলি, ওকে, তার নতুন যে ফেড চেয়ারম্যান নমিনি আছে কেভিন ওয়ার্স, হি ইজ গোয়িং টু কাম ইন টু দ্য পাওয়ার। উনি আসবেন মধ্য মার্চ, অর্থাৎ মের মাঝামাঝি। অ্যান্ড দেন ফেডারেল রিজার্ভের মিটিং তখন হতে যাবে তার ঠিক পরের মাসে, অর্থাৎ জুনের 17 তারিখে। অ্যান্ড আই ওয়ান্ট টু শো ইউ যেটি সেই মিটিংয়ে ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা কতখানি জুনের 17 তারিখের মিটিংয়ে। এবং আমরা যেটি এখন দেখছি 32% সম্ভাবনা আছে তারা ইন্টারেস্ট রেট কমাবেন না সেই মিটিংয়ে। তার অর্থ হচ্ছে 68% চান্সেস এই মিটিংয়ে তারা কিন্তু ইন্টারেস্ট রেট কমাবেন। সো ওকে, ইন দ্য ম্যাটার অফ মান্থ অ্যান্ড হ্যাফ, অর্থাৎ মার্চে একটি মিটিং আছে, এপ্রিলে একটি মিটিং আছে, তারপরে জুনে আরেকটি মিটিং, রাইট? 1.5 মাস বা 2 মাসের মধ্যে কেন এরকম সম্ভাবনা একেবারে আপসাইড ডাউন হয়ে গেল? ওয়াই ডু দ্য odds flipped by so much? হ্যাঁ, যেখানে আমি বলছি 71.5% সম্ভাবনা আছে তারা ইন্টারেস্ট রেট কমাবেন না, আগামী মাসের কথা বলছি, এবং জুন মাসে যে বলছি 68% সম্ভাবনা আছে যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে জুন মাসে। I would say, of course, it is because market, the stock market এবং the বোদ্ধারা যারা আছেন তারা মনে করেন যে কেভিন ওয়ার্স অ্যাজ এ নিউ ফেড চেয়ারম্যান সেটিই করবেন যেটি প্রেসিডেন্ট ট্রাম্প চান, অর্থাৎ প্রেসিডেন্ট কেভিন ওয়ার্স ফেড চেয়ারম্যান উইল ডু প্রেসিডেন্ট ট্রাম্পস বেডিং এবং ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন। দ্যাট মিনস মার্কেট মনে করে যে ফেডারেল রিজার্ভ কোনোভাবেই আর ইন্ডিপেন্ডেন্ট একটি সত্তা নয় ইউএস গভর্নমেন্টের, নট ইভেন অপটিক্স, চোখ আগে সত্তা নয় এটা সবসময় বলা হতো, আমরা জানি তারা ইন্টারকানেক্টেড, কিন্তু চোখে দেখার জন্য, ভালো লাগার জন্য তারা সবসময় বলে আসছেন এবং করে আসছেন। এখন সেটা গভর্নমেন্ট কেয়ার করে না, দেখতে কেমন হলো ডাজন্ট ম্যাটার। রাইট নাও ফেডারেল রিজার্ভ হ্যাজ নো ইন্ডিপেন্ডেন্সি,
and Federal Reserve has no choice, and President Trump doesn't care. Not even for optics. And আমি যেটা বলবো, it's obvious President Trump's not going to pick a nominee. President Trump কখনোই এমন নমিনি পিক করবেন না, উনি করেছেন কেভিন ওয়ার্সকে, যিনি ইন্টারেস্ট রেট কমাবেন না, হতেই পারে না। কেন করবেন উনি, কেন উনি এমন একজনকে নেবেন যিনি ইন্টারেস্ট রেট কমাবেন না? ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, আপনি কেন একজনের কথা শুনবেন, একজন ক্যান্ডিডেটের কথা শুনবেন যে আপনার কথা শুনবে না, যাকে আপনি নিয়োগ দিচ্ছেন? সো ওকে, নাও দ্যাট উই ওয়ান্ট টু ক্লারিফাই দিস ওয়ান, আমরা আরেকটা জিনিস পরিষ্কার করতে চাই, এটি যদি পরিষ্কার করে দেখা যায়। ওকে, সো ওয়েন দ্য ফেডারেল রিজার্ভ, আপনি জানেন যে যখন ফেডারেল রিজার্ভ মানে ডলার প্রিন্ট করা শুরু করে, রাইট, এটি কাকে হেল্প করে? এটি স্টক মার্কেটকে চাঙ্গা করে, ইট হেল্পস দ্য স্টক মার্কেট। ইট অলসো এটি হেল্প করে কাকে? প্রেশাস মেটালস সাচ এস সিলভার, গোল্ড। ওকে, এই ধরনের প্রেশাস মেটাল যাচ্ছে, এদের মূল্য বেড়ে যায়, কারণ অর্থের তারল্য মার্কেটে থাকে, আপনি ক্রয় করতে পারবেন। অ্যান্ড দেন দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট যখন কমিয়ে নিয়ে আসে, এইটিও ফেডারেল রিজার্ভ এটি যখন কমিয়ে নিয়ে আসে, তখন কিন্তু স্টক মার্কেটের মূল্য আরও বেড়ে যায়। ইট অলসো হেল্পস স্টক মার্কেট, ইট অলসো হেল্পস প্রেশাস মেটালস সাচ এস গোল্ড অ্যান্ড সিলভার। সো দুটিভাবে ওকে এই মূল্যমান বাড়ছে। বাট আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্যাট কেস ফর অল দ্য স্টক। সব আপনি কিন্তু মনে রাখেন, আপনি ইনভেস্টর যদি হয়ে থাকেন স্পেশালি, এবার কিন্তু এই সব স্টকের ক্ষেত্রে এটি ঘটবে না। স্পেশালি টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল স্টকস যারা আছেন, স্পেশালি ইফ ইউ আর রিলেটেড টু এআই, বি কেয়ারফুল। ওকে, সো অ্যাগেন ডিসক্লেমার, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমি যেটি আপনাদেরকে বলছি সেটি হচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ আ ফলস সেন্স অফ সিকিউরিটি ফ্রম আপকামিং ইন্টারেস্ট রেট। আপনার যখন ইন্টারেস্ট রেটটা কমবে, স্টক মার্কেটের দাম বেড়ে যাবে, বাড়ির দাম বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট কমবে, আপনি এমন মনে করেন না যে আপনি ঝাঁপিয়ে পড়বেন স্টক মার্কেটে, যেটি আছে অন দ্য বাটাম আপনি ক্রয় করে নেবেন। এই ফলস সেন্স অফ যদি হোপ থাকে, বি কেয়ারফুল। ওকে, সো I want to make sure the false sense of security from upcoming interest rate যেটি কমানো হবে। If you are picking individual stocks, especially tech stocks, I want you to be very careful. It is important for me to address this thing. Okay? Now, because অনেক প্রশ্ন আসছে আমার কাছে, অনেক প্রশ্ন আসে, স্পেশালি আমি যখন থেকে স্টক মার্কেটের কথা বলা শুরু করেছি, স্পেশালি স্টক অ্যান্ড টেক স্টক অ্যান্ড এআই। এবং আমি ইতিপূর্বে বলেছি, আমি আজও বলবো যে আমি বিশ্বাস করি, ইন মাই ওপিনিয়ন, এআই ইজ ভেরি ডিসরাপটিভ। এটা বিশৃঙ্খলা তৈরি করবে বিভিন্ন ক্ষেত্রে, বাট ইট ইজ দ্য ফিউচার। করবে এবং করছে, বাট এটি হলো ভবিষ্যৎ। টু মি, আই সি ইট, আমি কিভাবে দেখি এটাকে, এটি একটি নতুন যুগের সূচনা করে ফেলেছে হয়তো ইতিমধ্যেই, বাট এটা হচ্ছে ইট ইজ এ নিউ এরা, ইট ইজ ইন দ্য রেভলিউশন। এটি একটি নতুন বিপ্লব। এবং আমাদের যেই প্রশ্নটি আমাদের জিজ্ঞাসা করা উচিত, সেটি এটা হচ্ছে এরকম, উই শুড অ্যাস্ক আওয়ারসেলফ ওয়ান কোয়েশ্চেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হুইচ কোম্পানিজ আর গোনা বিকাম অবসলিট। এই যে রেভলিউশন এআই ঘটছে, নতুন যুগের সূচনা হয়েছে, এই বিপ্লবের মাধ্যমে, নতুন যুগের মাধ্যমে কোন কোম্পানি একেবারে গায়েব হয়ে যাবে, থাকবে না, তার অস্তিত্বই থাকবে না? হুইচ কোম্পানিজ আর বিকামিং অবসলিট বাই এআই এর পদচারণায় কোন কোম্পানিগুলো কমপ্লিটলি হারিয়ে যাবে চিরতরে? অ্যান্ড হুইচ কোম্পানিজ আর গোয়িং টু স্ট্যান্ড টু বেনিফিট? কিন্তু কোন কোম্পানিগুলো যারা আসলে এআই এর বেনিফিট নিয়ে আগে বেড়ে যাবে? সো আই ওয়ান্ট টু কভার ইন এক্সাম্পলস। আমি এটি হাওয়া দিয়ে কথা বলছি না, বায়বীয় কথা নয়। চলুন এক্সাম্পল দেখি। এটা যদি আমরা ছোট করে দেখাতে পারি খুব সুন্দর করে, তাহলে খুব ভালো হবে। থ্যাংক ইউ, আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছেন। ওকে, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে ডুওলিঙ্গো। অ্যান্ড বাই দ্য ওয়ে, ডুওলিঙ্গো আমাকে কোনো পে করছে না, ইটস নট এ স্পন্সর। আমি নিজেই এটি আপনাদেরকে দিচ্ছে। মেবি ইটস এ ব্যাড এক্সাম্পল। ওকে, আর তারা পে করে থাকলো, তাদের ব্যাপারে খারাপ কথা বলতে যাচ্ছি, কাজেই সো there is no reason for them to pay me. So Duolingo, আপনি যদি না জেনে থাকেন এটা কি, Duolingo হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং প্ল্যাটফর্ম। তাদের মোবাইল অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, এবং তারা এই মুহূর্তে সাফার করছেন। ওকে, আপনি চার্টটা দেখলে বুঝতে পারছেন, দিস ইজ দ্য স্টক প্রাইস ফর দেয়ার চার্ট। এবং আমি আমার পার্সপেক্টিভ শেয়ার করবো, তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট টু আন্ডারস্ট্যান্ড, আমি এমন একজন ব্যক্তি যিনি 4টি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এবং লিখতে পারি, লেখা এবং পড়া। সো আমি এগুলো শিখেছি সব কিন্তু অ্যাডাল্ট হওয়ার পরে, এটি ছোটোকাল থেকে নয়। ওকে, সো আমি এই প্ল্যাটফর্মের জন্য একটা খুব ভালো কাস্টমার হতে পারি,
রাইট? ডেফিনেটলি লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। বাট আপনি যখন এই চার্টটি দেখছেন, আপনি যখন নিবেন এটা, আপনাকে পে করতে হবে মাসে $12 ডুওলিঙ্গোর জন্য, অনলি $12, বাট প্রতি মাসে আপনাকে $12 করে পে করতে হবে। কিন্তু আপনি যখন জানেন যে আপনি চ্যাট জিপিটি ফ্রিতে ইউজ করতে পারেন, অথবা অন্যান্য এআই প্ল্যাটফর্ম আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, আপনি সমস্ত ওয়ার্ড জেনে যাবেন, দ্যাট উড গিভ ইউ অল দ্য vocabs ওয়ার্ডস, ডেইলি বেসিসে দিবে আপনাকে, আপনার গ্রামার কারেক্ট করে দিবে, আপনার পাংচুয়েশন কারেক্ট করে দিবে, এবং আপনাকে ইন ডেপথ অ্যানালিসিস দ্বারা করে দিবে, সাচ এজ লাইক আপনি বলতে পারেন আমাকে এই ফ্রেজটি মরক্কান আরবিকে দাও, অথবা আমাকে এই সাউন্ডটি কিরকম হবে আমাকে একটু বলে দাও, টেল মি স্পেশালি কমন ওয়ার্ডস ইন গালফ আরবিক if you are talking about, or Spanish, right? Create a daily lesson plan. You could get all these things. সবকিছু আপনি করতে পারবেন এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটি আর অন্যান্য এআই প্ল্যাটফর্ম থেকে, এবং এটি করতে আরো চিপার, খরচ কম হবে আপনাকে। It will be cheaper, it will be much better and faster than Duolingo. So Duolingo has no mouths. আমি যেটা বলার চেষ্টা করছি, দ্য বটম লাইন হচ্ছে, ইন্টারেস্ট রেট যখন কমানো হবে যথেষ্ট পরিমাণে, when the interest rate cuts happens and may not, এটি যথেষ্ট হবে না এই ধরনের এআই এই কোম্পানির জন্য। ওকে, and not enough to offset the AI of the particular case, in this particular case. Now, there is a free version of Duolingo also, but অনেক অ্যাড আসে, কে অ্যাড দেখতে চায়? Nobody wants to see ads, right? And then you have companies, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, Amazon, যেটি এখন অন স্ক্রিনে দেখছেন, this is Amazon. By the way, Amazon is down 12% গত বছরের তুলনায়, ইয়ার ওভার ইয়ার, গত বছরের তুলনায় এই বছর 12% পড়েছে তারা। অফকোর্স তার কারণ হচ্ছে অন্যান্য কোম্পানির তুলনায় অত খারাপ না। দিস ইজ নাথিং অ্যাজ ব্যাড অ্যাজ কম্পেয়ার টু ডুওলিঙ্গো, আপনি যদি খেয়াল করেন। অ্যান্ড মার্কেট ইজ স্টিল ট্রাইং টু ফিগার আউট, মার্কেট এখনো ফিগার আউট করার চেষ্টা করছে দ্য ইম্প্যাক্ট অফ এআই, কি ইম্প্যাক্টই হবে, how the AI gonna impact many of this stock. অনেক স্টক আছে। ইন অ্যামাজনস কেস যেটি আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে এক্সাম্পলটা এরকম, তারা অলরেডি এআই ব্যবহার করছেন, তারা অপারেশন করছেন, দে আর অলরেডি মেকিং অপারেশন মোর এফিশিয়েন্ট, অনেক বেশি এফিশিয়েন্ট করে ফেলেছেন এআই দিয়ে। দে হ্যাভ এ মোল্ড। ওকে, সো particularly speaking, AI going to, আপনাকে মনে রাখতে হবে, what AI is going to magically deliver. আপনার AI কি করতে পারবে? AI কি ম্যাজিক্যালি আপনার একদম অলৌকিকভাবে আপনার প্রোডাক্ট ডেলিভারি করে দিতে পারবে? না। Is the AI software going to magically create physical warehouse? AI কি ফিজিক্যালি ওয়্যারহাউস তৈরি করতে পারবে আপনার জন্য? না, of course not. And even কম্পিটিশন যারা আছে, আপনার কম্পিটিশন, তারাও AI ইউজ করবে, তারাও চেষ্টা করবে বিল্ড এ বেটার শপিং প্ল্যাটফর্ম। ওকে, অ্যামাজনের চেয়ে ভালো শপিং প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, ওয়েল দে স্টিল গোয়িং টু নিড, তারপরেও আপনি কি লাগবে? ট্রাক লাগবে, এয়ারপ্লেন লাগবে, ওয়ার হাউসেস লাগবে, ইনভেন্টরি লাগবে, নেটওয়ার্কস লাগবে। অ্যামাজন বেসিকলি হ্যাজ অল দ্য লজিস্টিক্স, দ্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য মোডস অ্যান্ড দ্য মডেলস। সো আমি অ্যাবসলিউটলি ক্লিয়ার হতে চাই আপনাদের সবার সাথে যে ইন্টারেস্ট রেট কমার পরে একটা পালে হাওয়া লাগবে, দে উইল বি এ টেল উইন্ড অনেক স্টকের ক্ষেত্রে। বাট অনেক ইন্ডাস্ট্রি আছে, সার্টেন ইন্ডাস্ট্রি যারা আছে, আই এম নট গোয়িং টু বি, তাদেরকে যথেষ্ট হবে কিনা এটা অফসেট, তারা অনেক লস করেছেন তো ইতিমধ্যে। এই যে চ্যালেঞ্জেস আছে, এই ডিসরাপশন আছে, এআই এর ডিসরাপশন, এটা যথেষ্ট হবে কিনা এই ইন্টারেস্ট রেট কাটার পরে তাদের জন্য, কিছু কিছু কোম্পানির জন্য আমি শিওর না। ইন মাই ওপিনিয়ন, গোল্ড পরবর্তী যদি আমরা দেখি, ওকে, যেটি আপনারা এখন দেখছেন, আমার মত অনুসারে গোল্ড ইজ এ ক্লিয়ার কাট স্টোরি। কেন? গোল্ড অলরেডি কিন্তু গোল্ডের পালে হাওয়া লেগেছে কয়েকটি কারণে। একটি হচ্ছে মানুষ ডলারের উপরে তার বিশ্বাসতা হারাচ্ছেন, এবং বিশ্বব্যাপী বিভিন্ন সরকার এবং বাণিজ্য ডলারের ব্যবহার কমিয়ে আনছে, যার কারণে ডলারের উপরে বিশ্বাস কমে আসছে, ডলারের বিশ্বাসযোগ্যতা কমে আসছে, ডলারের ব্যবহার কমে আসছে, ডি-ডলারাইজেশন ইজ হ্যাপেনিং। গোল্ড তখন মানুষ খুঁজে সেফ হ্যাভেন, কোনটা সেফ? গোল্ড, এবং সেই কারণে গোল্ডের দাম বাড়ছে। দিস ইজ ফ্রম আদার কান্ট্রিজ প্রেফারিং গোল্ড অ্যাজ এ প্রিজার্ভ অ্যাসেটস অলসো, মনে রাখবেন। ওকে, সো ইন্টারেস্ট রেট কাট আরেক দফা, ডেফিনেটলি গোল্ডের পালে পুনরায় হাওয়া লাগবে,
আরেকটি ক্লিয়ার এক্সাম্পল দেই, লেটস স্টার্ট উইথ ইন্টারেস্ট রেট। ধরুন ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, ধরে নিন 7% হয়ে গেছে, লেটস সে 7%। ইন দিস কেস ইনফ্লেশন কারণে কি হবে, উড বি সাপ্রেসড, ইনফ্লেশন উড বি সাপ্রেসড অ্যান্ড দ্যাট উড বি গেট টু এ লিটারালি স্টিকি সিচুয়েশন। এই যদি 7% চলে যায় ইন্টারেস্ট রেট, তাহলে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, আপনি অর্থ নেবেন, আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখবেন, 7% রিটার্ন পাবেন। ইন দিস সিচুয়েশন আপনার দ্যাটস এ সিচুয়েশন অফ এ লো ইনফ্লেশন, ইনফ্লেশন কমে আসবে, কিন্তু হাই ইয়েল্ড আপনি যেটি ব্যাংকে রাখবেন সেটির ফেরতটা অনেক বেশি পাবেন। ইটস আ সেফ হ্যাভেন ফর ইউর ক্যাশ, ফর গোল্ড, ওকে। অ্যান্ড there would be a sell off also, তখন কিন্তু গোল্ড যারা থাকবে তখন তারা বিক্রি করে দিবেন। কেন? বাট ইফ দে কাট দ্য ইন্টারেস্ট রেট 2%, যদি উল্টা দিকে হয় তখন কিন্তু আপনার ডলারের কোনো দাম নেই। যদি ইন্টারেস্ট রেট 2% নেমে আসে, দ্য ইনফ্লেশন ইজ গোয়িং টু রাইজ, ইনফ্লেশন বাড়বে, আপনার যে অর্থ ব্যাংকে আছে তার রিটার্ন পাবেন আপনি 2%, উইচ ইজ নাথিং, এবং ইনফ্লেশনের কারণে সেইটিও আপনার অর্থের ভ্যালুটা শেষ হয়ে যাবে, অ্যান্ড ইউ গেট এ ভেরি ব্যাড yield, ওকে। সো তখন কি হয়, মানুষ গোল্ডের পিছনে যায়, ইট ইনসেন্টিভাইজ টু ইনভেস্ট ইন গোল্ড। সো গোল্ড ইজ ফেসিং এ সিচুয়েশন যখন তার পালে হাওয়া লেগেছে দুটি কারণে, একটি ডিডলারাইজেশন এবং ইন্টারেস্ট রেট কারণ, অ্যান্ড গেটিং এ টেল উইন ফ্রম মানি প্রিন্টিং, ডলার প্রিন্ট হচ্ছে সেখান থেকেও, অ্যান্ড দেন সুন টেল উইন্ড, লোয়ার ইন্টারেস্ট রেট, আবারও ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। কাজেই এনিওয়ে দ্যাটস দ্য ন্যারেটিভ। এটা আমাদেরকে বলা হচ্ছে যে লেবার মার্কেট ইজ খুব স্ট্রং, আমাদের বলা হচ্ছে ইনফ্লেশন কমে আসছে, এবং আমাদের বলা হচ্ছে দ্যাটস সেন্ডিং দ্যাটস দ্য স্পেন্ডিং আপ, খরচ বাড়ছে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে। অ্যান্ড দ্য নিউ ফেড চেয়ার যিনি আসছেন উনি ইন্টারেস্ট রেট আরও কমিয়ে নিয়ে আসবেন। কীভাবে? যখনই আসবেন তখন থেকে ইন্টারেস্ট রেট উনি কাটা শুরু করবেন। দ্যাটস দ্য ন্যারেটিভ। সো এখন আপনারা অনেক কিছু জেনে গেছেন। এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে, ইতিমধ্যেই বাসার যে ইন্টারেস্ট রেট সেটি কমে এসেছে, প্রথমবারের মতো গত 4 বছরে 7% নিচে নেমে এসেছে। আমি আশা করছি এটি নিয়ে বিস্তারিত অনুষ্ঠান করব এই মাসের শেষের দিকে। সো ইন্টারেস্ট রেট কাটের গুঞ্জন উঠতেই, নতুন ফেডারেল চেয়ারম্যান আসার গুঞ্জন উঠতেই এত কিছু হচ্ছে। তার মধ্যে আজকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে ট্যারিফ। সো অনেক কিছু একসাথে ঘটছে, এই সব কিছুর উপরে চোখ রাখছি আমরা। এর সম্পূর্ণ অ্যানালিসিস নিয়ে আগামী সপ্তাহে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু এখন চলে যাব ইমিগ্রেশনের ব্যাপারে, এবং ইমিগ্রেশন একটি শক্ত অবস্থান তৈরি হচ্ছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য জানা। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের 2026 নিউ গ্রিন কার্ড রুল, ওকে। নাও রুল নাম্বার, এটি সংক্ষেপে বলে দিচ্ছি। তারা বলছেন যে এসবিএ লোন আর কোনো গ্রিন কার্ড হোল্ডারদেরকে দেয়া যাবে না, এবং ট্রাভেল রেস্ট্রিকশনও আর একটু কড়াকড়ি করা হচ্ছে, ইভেন আপনার গ্রিন কার্ড থাকলে। ওকে, নাও আমরা যদি অন স্ক্রিনে দেখি, এটি সরাসরি রিপোর্ট করেছে সিবিএস নিউজ। এ স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারা বলছেন যে গ্রিন কার্ড হোল্ডাররা এখন আর, গ্রিন কার্ড হোল্ডার এবং অন্যান্য যারাই আছেন তারা আর এসবিএ লোন এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। মনে রাখবেন, দ্যাটস দ্য মেইন লেন্ডিং প্রোগ্রাম ফ্রম এসবিএ। কবে থেকে পারবেন না? এটা বন্ধ হয়ে যাচ্ছে মার্চের 1 তারিখ থেকে। স্টার্টিং ফ্রম March 1, শুধুমাত্র ইউএস সিটিজেন যারা আছেন, আমেরিকার যারা নাগরিক আছেন এবং ন্যাশনালস, বাই দ্য ওয়ে, শুধু নাগরিক হলে চলবে না, আপনার নাগরিক যদি ন্যাচারালাইজ সিটিজেন হয়ে থাকেন এবং নর্মাল বাই বর্ন সিটিজেনও হয়ে থাকেন, কিন্তু আপনি মূলত আমেরিকায় থাকেন না, দেশের বাইরে থাকেন, তাহলে কিন্তু আপনি এসবিএ লোন পাবেন না। সো কবে থেকে শুরু হচ্ছে? মার্চের 1 তারিখ থেকে, অনলি ফর ইউএস সিটিজেন, ওকে। এবং যাদের মেইনলি তারা আমেরিকাতে থাকেন তাদেরকেই এসবিএ লোন দেওয়া হবে, ওকে। না, আমেরিকার ভিতরে থাকেন বলতে আমেরিকা মূল ভূখণ্ড এবং ইউএস টেরিটরিজ উইল বি এলিজিবল টু বারো মানি আন্ডার দ্য এজেন্সি 7A প্রোগ্রাম, ওকে। এখন এই রুলটা যখন হচ্ছে তখন বুঝতেই পারছেন যে গ্রিন কার্ড যারা আছে তারাও কিন্তু আর এসবিএ লোন নিতে পারবেন না। আপনারা খুব অবাক হবেন না, খুব শীঘ্রই তারা যদি বলেন যে যারা যারা গ্রিন কার্ড থাকা না সত্ত্বেও এসবিএ লোন নিয়েছেন, যাদের ওয়ার্ক পারমিট আছে বা ছিল, তাদের ব্যাপারে যদি নতুন রুল আসে, ডোন্ট বি সারপ্রাইজ। অ্যান্ড দিস ইজ, ধরে নিন এটা আসছে, বেশি দিন লাগবে না, সময়ের ব্যাপার মাত্র, ওকে।
কিন্তু আপাতত এইটি হচ্ছে খুব ট্রাবলিং। আমার জীবন দশা আমি চিন্তাই করতে পারি না যে আমেরিকান সিটিজেন না হলে আপনি SBA লোন নিতে পারবেন না। ওকে, এনিওয়ে, তার অর্থ হচ্ছে কি সামনে হয়তো ক্রেডিট কার্ডের রুলও আরও টাইট হবে। হয়তো তারা এসে বলবেন যে ইউ নো হোয়াট, তুমি বাড়ি ক্রয় করতে পারবে না গ্রিন কার্ড থাকলেও, কেন? তোমাকে লোন দেওয়া হবে না। ইট ক্যান হ্যাপেন। সো আই ওয়ান্ট ইউ টু এটা জেনে রাখা ভালো, কেয়ারফুল থাকা ভালো। না, আরেকটি প্যাটার্ন আমরা দেখছি, সেটি হচ্ছে নাম্বার 2 আমি বলবো, যে যারা গ্রিন কার্ড নিয়ে ট্রাভেল করছেন দেশের বাইরে, তাদের রেস্ট্রিকশন বেশ বেড়েছে। ইন এডিশন টু দ্য এক্সিস্টিং ট্রাভেল ব্যানস, আপনারা সবাই জানেন যে 39টি দেশ আছে যাদের ট্রাভেল ব্যান চলছে, এবং 75টি দেশ আছে যেখানে তাদের ইমিগ্রেশন লিগাল ইমিগ্রেন্ট হয়ে আসার যে পদ্ধতিটা আছে থামিয়ে রাখা হয়েছে। নাও আই এম নট নেসেসারিলি ইম্প্যাক্টিং, এটা এর কোনো ইম্প্যাক্ট গ্রিন কার্ড হোল্ডারদের উপরে নাই এখন পর্যন্ত, কিন্তু যারা গ্রিন কার্ড হোল্ডাররা আছেন, ওকে, দে শুড, তাদেরকে যাওয়া আসা করতে দেওয়া হচ্ছে। কিন্তু একটা নতুন ট্রেন্ড দেখছি, সেটি হচ্ছে কি অ্যাবাউট 2-3 সপ্তাহ হয়েছে এই যে গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন, যারা ওই যে ব্যান্ড কান্ট্রিতে যাচ্ছেন এবং ঘুরে আসছেন, তাদেরকে সেকেন্ডারি ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে যে তুমি আসো। স্পেশালি আপনি মনে রাখবেন যে হোল গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন, এই যে ট্রাভেল ব্যান, সেটি কিন্তু আসলে বেসিসটাই হচ্ছে কিন্তু পাবলিক চার্জ। সো ওই যে দেশগুলো থেকে আপনি যখন ঘুরে আসছেন, দোজ রিস্কি কান্ট্রিজ 39 দেশ তারা বলছেন, যেটা রিসেন্টলি তারা করেছেন, আর এই যে 75 দেশ গ্রিন কার্ড নিয়ে ঘুরে আসলো, তাদেরকে আমি কোনো ডিপোর্টেশনের রিপোর্ট পাইনি, প্লিজ ডোন্ট গেট মি, মানে ভুল শুনবেন না, তাদেরকে সেকেন্ডারিতে ডাকা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম। নাম্বার 3 যেটি মোর স্পেসিফিক, সেটি হচ্ছে স্ট্রিক্টার পাবলিক চার্জ রুল। এটা কিন্তু আগামী মাস থেকে শুরু হয়ে যাবে, ভেরি স্ট্রিক্ট। ওকে, নাও এটিকে করেছে এক্সটেন্ডেড পাবলিক চার্জ, এটি হয়তো মানে এন্ড অফ মার্চ, তারা বলছেন মার্চের শেষ নাগাদ এটি শুরু হয়ে যাবে অ্যাপ্লাই করা। ওকে, সো আপনি যদি মানে যারা যদি গ্রিন কার্ড থাকে, তাহলে আপনি চিন্তা করার কিছু নাই, প্রাথমিক পর্যায়ে বলছি। যদি আপনি পাবলিক বেনিফিট ব্যবহার করে থাকেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস। ইট ইজ গোয়িং টু বি দ্য সেম ফর, মানে রিস্কিটা কোন জায়গায় হয় যে ইট ইজ অ্যাবাউট দ্য পিপল যারা আছেন গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছেন, গ্রিন কার্ড এখনো পাননি, তারা হবেন প্রথম ঝামেলার শিকার। আপনি গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় আছেন, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের প্রসেসে আছেন, কিন্তু আপনি পাবলিক বেনিফিট নিয়েছেন, আপনি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কেন? আপনি যদি অলরেডি গ্রিন কার্ড থেকে থাকে, তাহলে আপনি চিন্তার কিছু নাই, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মেনশন দ্যাট আপনি যদি এই স্ট্রিক্ট রুলের মধ্যে পড়ে যান, তখন তারা বলবে হেই, তোমাকে গ্রিন কার্ডের জন্য আমরা বিবেচনা করতে পারছি না এখন। কেন? তুমি ইতিমধ্যে পাবলিক চার্জ নিয়েছো, এবং এই জিনিসটা আমরা এখন নতুন রুলের মধ্যে একটা ওয়েভার আনা হচ্ছে, I-945, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। সেটি হচ্ছে আরেকটি ব্যাপার হচ্ছে, এই রুলটি যখন অ্যাপ্লাই হবে, যখন একজন গ্রিন কার্ড হোল্ডার সিটিজেন হতে যাবেন, তার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটি বলবৎ হবে, যদি উনি গ্রিন কার্ড পাওয়ার 5 বছরের মধ্যেই পাবলিক চার্জ নিয়ে থাকেন, অর্থাৎ পাবলিক বেনিফিট নিয়ে থাকেন, যেটার জন্য উনি আসলে যোগ্য নন। 5 বছর পরে নিলে আলাদা কথা। ওকে, সো এই যে জিনিসটা, এটিও শুরু হতে যাচ্ছে কবে? এই মার্চের শেষ নাগাদ। আপনাদেরকে মনে রাখতে হবে যে 75টি দেশ যারা ব্যান করা হয়েছে ইমিগ্রেন্ট আনার ক্ষেত্রে, ওখান থেকে রাইট পজ করা হয়েছে, ব্যান নয়, দুঃখিত, এটি কিন্তু সম্পূর্ণ বেসড অন পাবলিক চার্জ, অন্য কোনো রুল নেই কিন্তু। কাজে এই দুটি আরও বিস্তারিত ব্যাখ্যা আমি আগামী সপ্তাহে তুলে ধরবো বলে আমি মনে করছি। আজকে ছিল এই পর্যন্তই। আমি আশা করি যে ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরেছি, আপনার আমেরিকার অর্থনীতি, লেবার মার্কেট, স্টক মার্কেট নিয়ে একটি ধারণা পেয়ে গেছেন, এবং লেটেস্ট ইমিগ্রেশন আপডেটও দিলাম। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।